সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইটে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি দেশনেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরাও আজকে আমার সাথে যুক্ত হয়ে গেছেন। আজ আমার সাথে যুক্ত হয়েছেন সুভাষ সিংহ রায়, রাজনীতি বিশ্লেষক ও কলাম লেখক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক ভিপি, বঙ্গবন্ধু গবেষণায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত সুভাষ সিংহ রায়। আমার সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সুপার নিউমেরারি অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে এমএ করেছেন, এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ইতিহাসে এমএ করেছেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। দুজনকে স্বাগত জানাতে চাই এবং যেমনটা বলছিলাম দেশনেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজকে আলোচনার বিষয় রেখেছি। আমি আজকে আলোচনাটা শুরু করতে চাই সুভাষ সিংহ রায় আপনাকে দিয়ে। 2008 সালের 11 জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী। আমি একটু কারামুক্তি দিবসের পেছনে যেতে চাই বা এটার প্রেক্ষাপটটা জানতে চাই। মানে কোন ঘটনাকে কেন্দ্র করে কারামুক্তি দিবসটা আমরা পালন করছি বা আমরা স্মরণ করছি আজকের দিনটা, প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়েছিল সেটি আপনার কাছ থেকে একটু জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ সোনিয়া হক। দেশরত্ন শেখ হাসিনার আজ কারামুক্তি দিবস এবং এই দিনটির কথা যদি স্মরণে আনি তাহলে অনেকগুলো ঘটনার বর্ণনা এখানে দেওয়া লাগবে। আপনি জানেন যে 2001 থেকে 2006 যে শাসন আমল কি ভয়ঙ্কর একটি শাসন আমল ছিল এবং 2007 সালের সেই দিনটি, যে দিনটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধানমন্ডির সুধা সদনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল যৌথ বাহিনীর অভিযানে, আমার সেখানে থাকবার সুযোগ হয়েছিল। আমি সুযোগই বলবো, বৃষ্টি স্নাত সেই সকালে ভোরবেলা তাকে গ্রেপ্তার করা হয়। অথচ তিনি কিন্তু তার আগের প্রধানমন্ত্রী ছিলেন না এবং তাকে 16 জুলাই গ্রেপ্তার করা হয়েছিল 2007 সালে। 16 জুলাই এবং সে সময়ের দিনগুলো কেমন গিয়েছে আমি যদি পত্রিকার পাতাগুলো একটু উল্টাই, 16 জুলাই থেকে 11 জুন 331 দিন, এই সময়টার প্রতিটা দিন বাংলাদেশ উত্তাল ছিল। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এখানে উপস্থিত আছেন। সেই সময়টাতে তিনি গণমাধ্যমে কথা বলেছেন, কলাম লিখেছেন এবং আক্রান্তও হয়েছিলেন। এবং বোধ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই হলের ছাত্র সংসদের এই ভিপি ছিলাম, সেই জগন্নাথ হলের খুব কাছেই তাকে আক্রমণ করা হয়েছিল। এবং আমার একটা ধারণা, যেহেতু এমন একটা জায়গায় তাকে আক্রমণ করা হয়েছিল, ওখানে সৈয়দ আনোয়ার হোসেনের ভক্তের সংখ্যা খুব বেশি, অতএব তারা কিন্তু খুব বেশি সময় তাকে অত্যাচার করতে পারেনি। তার আগে মানুষজন এসে গিয়েছিল, এই ভয়তে তারা সটকে পড়েছিল। এখন আসি আমি এই সময়টাতে যখন গ্রেপ্তার করা হলো, তখন কিন্তু মানুষের মনে একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হলো। কোনো বলা হলো -2 থিওরি, আমাদের দুই নেত্রীকে বাদ দেওয়া, কিন্তু প্রকৃত অর্থ ছিল -1 থিওরি। তা না হলে বেগম খালেদা জিয়াকে 59 দিন পরে গ্রেপ্তার করা হয়েছে 3রা সেপ্টেম্বর, এবং তারও প্রেক্ষাপট আছে। আপনি আমাকে জানতে চেয়েছেন না প্রেক্ষাপটটি? এই 59 দিনের ভিতরে সমগ্র বাংলাদেশে মানুষ জেগে উঠল, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সাধারণ মানুষ, এবং ঢাকা শহরে 25 লক্ষ মানুষ স্বাক্ষর করলো শেখ হাসিনার মুক্তির দাবিতে। তখন এক প্রকারে বাধ্য হয়ে ইয়াজউদ্দিন মঈনুদ্দিন সরকার বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে বাধ্য হলো। এবং আপনার হয়তো মনে থাকবে, কিংবা যারা দর্শক এখন দেখছেন তাদের কারো কারো মনে থাকবার কথা, 16 জুলাই গ্রেপ্তারের মাত্র 2 দিন আগে তিনি কিন্তু নজরবন্দি ছিলেন।
এবং তার বাড়িতে সুধা সদনে একমাত্র তার নিকট আত্মীয় স্বজন ছাড়া আর চিকিৎসক ছাড়া কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছিল না। এমন একটি সময়ে তিনি গিয়েছিলেন অসুস্থ কণ্ঠশিল্পী, তখনকার সময়ে ল্যাবএইডের নতুন ভবন তখন তৈরি হয়েছে, সাবিনা ইয়াসমিনকে দেখতে। এবং তিনি সাবিনা ইয়াসমিনকে দেখে যখন নিচে নেমে আসছেন, সাংবাদিকরা ঘিরে ধরেছেন। তখন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলছেন, আমি এই শাসন মানি না, এই সরকার মানি না। গতকালকে গভীর রাত্রে ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বিএনপির প্রতিমন্ত্রী ছিলেন, তার রাজনীতিকে আমি অপছন্দ করতে পারি, বিরোধিতা করতে পারি, কিন্তু তার 2 নাবালক সন্তানকে গভীর রাত্রে বাড়ির থেকে ধরে নিয়ে যে থানায় নির্যাতন করা হয়েছে, আমি মানি না। এবং এই যে আপনি যে কথাগুলো বলছেন, তিনি, আমি শেষ করে আনছি, আপনি দেখবেন 2007 সালে 15ই মার্চ তিনি এক ব্যক্তিগত সফরে, 1 মাসের সফরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান। কারণ তখন তার চিকিৎসাধীন পুত্রবধূ, নবজাতক নাতনি সহ পুত্র কন্যাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া তার একটা উদ্দেশ্য ছিল। আর একটা বড় কারণ ছিল 2004 সালে 21শে আগস্টের গ্রেনেড হামলায় তার কান যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই কানের চিকিৎসার জন্য তার যাওয়ার উদ্দেশ্য ছিল, অ্যাপয়েন্টমেন্ট ছিল। এই যে 15ই মার্চ থেকে 52 দিন, 7ই মে পর্যন্ত 2007 সালে তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কেন তাকে আসতে দেওয়া হচ্ছিল না। এবং আপনি শুনলে অবাক হবেন, 41টি দেশের 151টি পত্রিকায় সেই সময় শেখ হাসিনার লড়াই করে ফিরে আসার যে সংগ্রাম, সেই সংগ্রামের কথা প্রতিবেদন আকারে প্রকাশ করে। এটাও তো আরেক ধরনের, আরেকবার প্রত্যাবর্তন। আমি শেষ করছি ওই জায়গাটায়। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন স্যার আরো ভালো বলতে পারবেন। 1972 সালে 8ই জানুয়ারি বঙ্গবন্ধু যখন দীর্ঘ কারাবাস শেষে পাকিস্তানের কারাগারে নির্যাতন ভোগ করে তিনি যখন ফিরে আসছেন মুক্ত হয়ে, তখন হিথ্রো বিমানবন্দরে নেমেছিলেন 72 সালে 8ই জানুয়ারি। লন্ডনের সেই হিথ্রো বিমানবন্দরেই সেদিন 24 ঘন্টা তিনি কি করেছেন এখন ইতিহাসে তা লেখা আছে। কিন্তু ডেভিড ফ্রস্ট, সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক, বঙ্গবন্ধুর কাছে এসেছিলেন, এসে বলছেন আপনার একটা সাক্ষাৎকার আমি নিতে চাই। তখন বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি ক্লান্ত, আপনি বাংলাদেশে আসেন, আমি আপনার সাক্ষাৎকার দেব। এবং ডেভিড ফ্রস্ট কিন্তু দেরি করেনি, 10ই জানুয়ারি দেশে ফিরেছেন। ডেভিড ফ্রস্ট বঙ্গবন্ধু সাক্ষাৎকার নিয়েছিলেন 18ই জানুয়ারি 1972। এখন ইউটিউবে এই সাক্ষাৎকার যে কেউ দেখতে পারে। তো ওই জায়গায় একটা কথা খুব গুরুত্বপূর্ণ, বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন আপনি আপনার সবচেয়ে বড় যোগ্যতা কি? বঙ্গবন্ধু বললেন আমি আমার জনগণকে ভালোবাসি। আপনার অযোগ্যতা কি? বলে আমি আমার জনগণকে বেশি ভালোবাসি। আরেকটা প্রশ্ন ছিল যে আপনি যখন এই কারাগারের দিনগুলোতে ভয়ঙ্কর সময় পার করছেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন, যে কোনো সময় আপনাকে ফাঁসি দিতে পারে, এই সময় আপনার কার কথা মনে পড়তো? বঙ্গবন্ধু স্পষ্ট উত্তর দিয়েছিলেন আমার জনগণের কথা। আর আবার জিজ্ঞেস করেছেন আপনার প্রিয়তমা স্ত্রীর কথা, আপনার সন্তানদের কথা। বঙ্গবন্ধু বারবার বলছেন আমার জনগণের কথা। আপনি অবাক হবেন, 2007 সালে 26শে এপ্রিল সেই ডেভিড ফ্রস্ট লন্ডনে বঙ্গবন্ধুর কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিলেন আল জাজিরা টেলিভিশনের জন্য। সেই সাক্ষাৎকারে একই ধরনের প্রশ্ন করেছিলেন যে আমি আপনার পিতাকে প্রশ্ন করেছিলাম 1972 সালে 18ই জানুয়ারি যে আপনার যোগ্যতা কি? তিনি বলেছিলেন আমি আমার জনগণকে ভালোবাসি। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি এত ঝুঁকি জেনেও বাংলাদেশে যাওয়ার জন্য এত সংগ্রাম করছেন কেন? তখন শেখ হাসিনা বলেছিলেন যে আমাকে আমার জনগণের কাছে যেতেই হবে। আমি জানি আমি গেলে আমাকে গ্রেপ্তার করা হবে, আমি জানি আমার জীবন নাশের হুমকি আছে, তবু আমি আমার বিরুদ্ধে যে মামলা, সেই মিথ্যা মামলা আমি
মোকাবেলা করব এবং জনগণকে সাথে নিয়ে আমি সংগ্রাম করব, বাংলাদেশের এই শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করব। ঠিক একই কথা এই যে আপনি বললেন না স্বদেশ প্রত্যাবর্তন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে 6 বছরের নির্বাসিত জীবন অতিক্রম করে লড়াই সংগ্রাম করে যখন তিনি ফিরলেন 1971 সালের 17ই মে, তার 5 দিন আগে নিউজিক পত্রিকা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউজিক, তারা সাক্ষাৎকার ছাপিয়েছিল। সেই সাক্ষাৎকারে বঙ্গবন্ধু কোনকে জিজ্ঞেস করেছিলেন নিউজিক পত্রিকার পক্ষ থেকে যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, আপনি এত কিছু জেনেও আপনি যাচ্ছেন কেন, আপনার তো সমূহ বিপদ, আপনার জীবন ঝুঁকিপূর্ণ। বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন আমি ঝুঁকি জেনেই বাংলাদেশে যাচ্ছি, কেননা মহৎ কাজ করতে গেলে ঝুঁকি নিতেই হয়। অবশ্যই আমি ফিরবো দাদা, নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। আমি একটু স্যারের কাছে যেতে চাই। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন স্যার আছেন আমাদের সাথে এবং নিশ্চয়ই আরও অনেক বিস্তারিত আমরা জানতে পারবো। আসলে বলা হয় স্যার যেটা যে এই যে 11 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তি পান এবং তার এই মুক্তির মাধ্যমেই শুরু হয়েছে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অভিযাত্রা, এমনটাই বলা হয়। আপনার বিশ্লেষণ কিংবা আপনার অভিজ্ঞতা থেকে আমরা যদি একটু জানতে চাই যে এই যে বলা হয় যে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অভিযাত্রা, এটা কেন বলছি আমরা? ধন্যবাদ আপনাকে। আজকে দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস, সেই দিনে তার প্রতি অতল শ্রদ্ধা জানাচ্ছি ঠিকই। একই সঙ্গে এটাও বলতে হয় যে রাজনৈতিক নেতা যিনি জনগণের নেতাও তিনি, তাকে কারাবন্দী হতেই হয়, কারণ শাসক জনগণের বিপরীতে থাকে সব সময়, জনগণের সঙ্গে থাকার সময় বা সুযোগ খুবই কম। শেখ হাসিনা যে কারাবন্দী হয়েছিলেন ওই সময় আমি বিবিসি সকালবেলার বাংলা অনুষ্ঠানে সংবাদ পর্যালোচনা নিয়মিত করতাম এবং যেদিন শেখ হাসিনা গ্রেপ্তার হন সেদিনও আমি কথা বলছি এবং স্পষ্ট মনে আছে যে তিনি তাকে গ্রেপ্তার করার জন্যে ঠিক যেমন ধরে দুর্দান্ত আসামিকে যেভাবে ধরা হয়, যে চারিদিকে র্যাব পুলিশদের ঘেরাও করা হয়েছে, তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি সোচ্চারে সরব ছিলাম এই প্রতিবাদে এবং আমি বলেছিলাম যে 11 সরকার অবৈধ সরকার, তাদের কাজ নির্বাচন করানো 90 দিনের মধ্যে, এতদিনের মধ্যে এত কাজ করছে কেন? 1, 2 আসলে 11 সরকার কাজ করছিল ডক্টর ইউনূসের -2 ফর্মুলা বাস্তবায়নের জন্য। তো আমি বিবিসিতেও বলেছি, প্রকাশ্যে অনেক গোলটেবিল বৈঠকেও বলেছি, যদি এই দুজনকে -2 করতে হয় সেটা জনগণ করবে, তোমরা কেউ নয়। এই 3 উদ্দিনের সরকার 11 সরকার হতে পারে না, কারণ এটা অবৈধ সরকার। তো সেই জন্যে আমি আক্রান্ত হয়েছিলাম, যে কথাটা সুভাষ বলল, এবং আমাকে 3 জন 1 ঘন্টা ধরে পিটিয়েছিল। তখন একটি কথা আমার মনে পড়ে যে তোর খুব বার বাইরে গেছে। তা আমি ভাবছিলাম আমি রাজনীতি করি না, এনজিও করি না, ধান্দাবাজি করি না, আমি আপন মনেই আপন ভুবনে নিবদ্ধ থাকতে চাই। আমার বারবার কি করে যাকে সেই পিটুনির ধকল এখনো সইছি আর কি, বেঁচে গেছি যথেষ্ট, পুলিশ আমাকে উদ্ধার করেছিল। আচ্ছা, তো এখন শেখ হাসিনা আজকে জাতীয় সংসদের সাব জেলে প্রায় 11 মাস ছিলেন। এই 11 মাসে তিনি অসুস্থ হয়ে পড়েন। জনগণের চাপে দাবিতে সরকার তাকে মুক্ত করতে বাধ্য হয় 11ই জুন আজকের দিনে 2008। এবং প্রসঙ্গক্রমে বেগম খালেদা জিয়া, যাকে ধরা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল শেখ হাসিনাকে গ্রেপ্তার করবার অনেকটা কাভার করবার জন্যে, তাকে গ্রেপ্তার করা হয়েছিল
3রা সেপ্টেম্বর 2007 এবং তাকে ছেড়ে দেওয়া হয় 11ই সেপ্টেম্বর 2008। তো এখন কথা হচ্ছে, আপনি যে প্রশ্নটি করলেন গণতন্ত্র পুনরুদ্ধার, কদিন আগে আমাদের সাধারণ সম্পাদক, অর্থাৎ তিনি আবার সেতু মন্ত্রী বটে, এটা আমি পছন্দ করি না, যে রাজনৈতিক দলের কর্মকর্তা মন্ত্রী হবেন, এটা আমি বরাবরই এর বিরুদ্ধে বলেছি। যে আওয়ামী লীগের সভাপতি আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এটা আমি পছন্দ করছি না, বঙ্গবন্ধু করেননি। তো তিনি বলেছেন যে পৃথিবীর কোনো দেশেই পূর্ণাঙ্গ গণতন্ত্র নাই, আমাদের দেশেও নাই, আমরা চেষ্টা করছি। তো কথাটা সত্যি বলেছেন তিনি, অত্যন্ত বাস্তবধর্মী। তো বাংলাদেশে গণতন্ত্র নানানভাবে প্রশ্নবিদ্ধ, কিন্তু সামরিক স্বৈরাচার জিয়া বা এরশাদের সময় তাও ছিল না। আমরা যতটুকু পেয়েছি এইটুকুর জন্য ধন্যবাদ, আরও পেতে চাই। আমাদের প্রত্যাশা প্রাপ্তি সমীকরণ হোক, এটা আমরা চাই, যে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র চাই এবং গণতন্ত্র পূর্ণাঙ্গ রূপ পায়, এটা আমরা চাই। কারণ আজকে যখন এই অনুষ্ঠানে আসছিলাম তার কিছুক্ষণ আগেই খবর শুনছিলাম যে বেশ কয়েকটি জেলা উপজেলা গৃহহীন মুক্ত হয়েছে। শেখ হাসিনা, এটাও তার গণতন্ত্র। মানুষের চাহিদা যদি পূরণ করবার মতো কাজ সরকার করে, তাহলে সেটাও গণতন্ত্র হয় আমি মনে করি। তো সেই গণতন্ত্রের প্রত্যাশা দুর্মর আর কি, আমরা চাই প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ হোক। আমি আমি এই প্রশ্নটাই আবার দাদাকে একটু করতে চাই, যে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অভিযাত্রা, এটা যে আমরা বলি যে এই 2008 সালের 11ই জুন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারামুক্তির মধ্য দিয়ে আবারও গণতন্ত্রকে আমরা নতুন করে পাবো, এমনটাই আশা প্রত্যাশা নিয়ে আমরা এই মন্তব্যটা করে থাকি। গণতন্ত্র পুনরুদ্ধার কেন করতে হবে, মানে তার আগে আসলে গণতন্ত্রের কি হয়েছিল? আচ্ছা, আপনাকে এটা খুব সহজ করে বলি। 1981 সালের 17ই মে যদি শেখ হাসিনা দেশে না ফিরতেন জীবনের ঝুঁকি নিয়ে, তাহলে বাংলাদেশটা কেমন বাংলাদেশ হতো? আজকে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের জন্য অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনরা কথা বলেছেন, চিৎকার করেছেন, প্রতিবাদ করেছেন সেমিনারে, সিম্পোজিয়ামে, কিন্তু এরকম লোকের সংখ্যা ছিল গুটি কতক। সাধারণ মানুষ চেয়েছিলেন। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন 1981 সালের 17ই মের সবকটি পত্রিকা, বাংলাদেশে যে কটা প্রকাশিত হয়েছিল সব পত্রিকায় কিন্তু প্রথম পাতা অথবা শেষ পাতা একটা শিরোনাম ছিল, শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি আপাতত কর্মসূচি স্থগিত করেছে। এই আগমন প্রতিরোধ কমিটির সদস্যদের নাম যদি দেখেন, দেখবেন সবাই জিয়াউর রহমান সাহেবের সময় মন্ত্রী হয়েছিলেন, বেগম খালেদা জিয়ার সময় জাতীয় সংসদের স্পিকার হয়েছিলেন, দুঃখিত। এবং বোধ করি এটা বলাটা অতিরিক্ত হবে না যে সেই আগমন প্রতিরোধ কমিটি কার্যক্রম কিন্তু সবসময় চলছে। 19 বার তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছেন। 2004 সালে 21শে আগস্টের কথা আমরা সকলেই জানি, এবং এটার পিছনে একটি কারণ আছে। আমি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের সামনেই এই কথাটি খুব জোর দিয়ে বলতে চাই, স্যার হয়তো আমার সাথে একমত হবেন। 2001 1 অক্টোবর নির্বাচনের পর থেকে বাংলাদেশের যে অত্যাচার, নির্যাতন, মানুষ হত্যা, বাঁশখালীতে শীল পরিবারের 11 জন সদস্যকে ঘরের মধ্যে আটকে দিয়ে দাও দাও করে জ্বালিয়ে দেওয়া, সেই পূর্ণিমাদের অত্যাচার, রজুফাদের উপরে অত্যাচার, এটা তো বিভৎস বাংলাদেশ হয়েছিল। সে সময় 2004 সালে 14ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন, সেদিন আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি থেকে প্রচার করা হলো, 26শে মার্চ থেকে শুরু হয়েছিল 14ই এপ্রিল পর্যন্ত, যে 1000 বছরে বাঙালির শ্রেষ্ঠ সন্তানকে 20 জনের নাম ঘোষণা করা হলো। প্রথম দিন হলো 20তম, তারপরে তাকে আস্তে 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 14ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1,80,00,000 মানুষের ভোট দিল। এবং বিস্ময়করভাবে অনেকেই যারা গুণীজন ছিলেন তাদের মধ্যে কেউ কেউ তারা মনে করেছিলেন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রেষ্ঠ বাঙালির আসনে জনগণ অধিষ্ঠিত করবেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগের দিন 14 এপ্রিল আগের দিন 13 এপ্রিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ঘোষণা করা হলো। 1,80,00,000 ভোটের ভিতরে, তখন তার ইমেল ছিল না, এইভাবে প্রচলন ছিল না, SMS ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। 1,80,00,000 ভোট বাঙালিরা যখন ভোট দিল, সারা পৃথিবীতে প্রবাসী বাঙালিরা, বাংলাদেশের অবস্থিত বাঙালিরা, সেই ভোটে 73% ভোট পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। এবং তখনই কিন্তু এই স্বৈরাচারী শাসক গোষ্ঠী জামাত বিএনপি সরকার তারা বুঝে ফেললো যে এত নির্যাতন, এত কিছু করার পরেও বাংলাদেশের মানুষ এখনো বঙ্গবন্ধুকে ভোলে নাই। তখন তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, আমার ধারণা এটা, যে এর কন্যাকে পৃথিবীর থেকে বিদায় করে দিতে হবে। তখনই কিন্তু ষড়যন্ত্রের জালপালা বিস্তৃত করা হয়, হত্যা চক্রান্ত করা হয়। আপনি খেয়াল করুন তো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে 20 ফেব্রুয়ারি, অর্থাৎ ফিরে আসার মাত্র 1 মাস 10 দিন পরে তিনি গিয়েছিলেন নোয়াখালীর, তৎকালীন নোয়াখালীর আজকের লক্ষ্মীপুর জেলায়। সেখানে রামগতি উপজেলায় তিনি ভূমিহীন, গৃহহীন, অসহায় ছিন্নমূল মানুষের জন্য তিনি ঘর করে দিলেন। তখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন, আমার চেয়ে স্যার বেশি ভালো বলতে পারবেন। মাত্র ফিরে এসছেন 1 মাস 10 দিনের মধ্যে। আবার ঠিক 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 21 বছর পরে যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেন, তিনি সেন্ট মার্টিনের থেকে শুরু করলেন বঙ্গবন্ধুর রেখে যাওয়া সেই কর্মসূচি। আজকে একটি পত্রিকা আমার সামনে শিরোনাম রয়েছে, ভূমিহীন গৃহহীন মুক্ত হলো দেশের 58 জেলা, 464টি উপজেলা। বাংলাদেশে এখন উপজেলার সংখ্যা 445টি, 64টি উপজেলা। আজকে গৃহহীন, ভূমিহীন 495টি উপজেলা বাংলাদেশে। তাহলে বাদ থাকার 31টি উপজেলা। জেলা হচ্ছে 64টা, 58টি জেলা আজকে ভূমিহীন গৃহহীন মুক্ত। এই যে মাত্র 6টি জেলা বাক আছে। আজকের দিনে যারা সকালবেলা গণমাধ্যম তারা পর্যবেক্ষণ করেছেন, তারা দেখেছেন যে এই ভূমিহীন মানুষগুলো ভূমি পেয়েছেন, গৃহ পেয়েছেন, গৃহহীন মানুষগুলো তাদের মনের আকুতির কথা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে তারা ব্যক্ত করেছেন। এটাকেই হয়তো বা আমরা এই দৃশ্য তো আমরা কখনো দেখতে পেতাম না। নতুন অভিযাত্রার কথা যে বলছি, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে আমরা দেখতে পেতাম না। বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচার আমরা দেখতে পেতাম না। বাংলাদেশের আজকের অনেক ত্রুটি বিচ্যুতির কথা আমরা বলতে পারবো, কিন্তু আজকের বাংলাদেশের এগিয়ে যাওয়ার যে বাংলাদেশ, যেই বাংলাদেশের কথা আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, সেটা শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে হয়েছে। টাইম ম্যাগাজিন 7 জানুয়ারি নির্বাচনের আগে যে প্রচ্ছদ প্রতিবেদন করেছে, অনেক সমালোচনা করেছে, কিন্তু একটা কথা খুব দৃঢ়তার সাথে বলেছে, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশের আজকের $60 বিলিয়ন অর্থনীতিকে $470 বিলিয়ন নিয়ে এসছেন, তিনি হচ্ছেন ওয়ান্ডারফুল লিডার। এই যে তার সম্বন্ধে যে ব্যক্ত করেছেন, এই জিনিস, এই বিষয়ে আমরা কখনো আর দেখতাম না। স্যারের কাছে চলে যেতে চাই। স্যার, আমরা যতদূর জানি ঠিক 11 মাস, আটকের 11 মাস পর আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়, মানে তাকে মুক্ত করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে আন্দোলন তৈরি করা হয় এবং একসময় সেনা সমর্থিত সে সময়কার সরকার তাকে মুক্ত করতে বাধ্য হয়। এই প্রেক্ষাপটটা, মানে এই সময়টা কেমন ছিল, মানে সে সময় যে আন্দোলনগুলো হলো, সেই আন্দোলনগুলোর রূপটা কেমন ছিল? ধন্যবাদ। ওই সময়টি আমরা লক্ষ্য করেছি, তবে আমি প্রথম থেকে বলছি, আজীবন বলে যাব, আমৃত্যু বলে যাব, 1/11 সরকার অবৈধ সরকার ছিল। অবৈধ সরকারের দায়িত্ব ছিল না 2 নেত্রীকে গ্রেপ্তার করা, শেখ হাসিনাকে তো নয়ই। আর শেখ হাসিনার মুক্তি দিতে বাধ্য হলেন এই জন্যে যে জনতার আন্দোলন। আমরা সেই সময় টেলিভিশনে, সরকারি চ্যানেল বিটিভিতে নয়, বেসরকারি চ্যানেলে প্রতিদিনই দেখতাম যে সাব জেলের সামনে জনগণের ভিড় ভাট্টা। তো সারা পৃথিবীতে
শুরু হয়ে গেল সমালোচনার ঝড়। দেশ এবং আন্তর্জাতিক পরিসরে সমালোচনার ঝড় সইতে না পারে আমার 3 উদ্দিনের সরকার, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন, 3জন উদ্দিনের সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হল। তবে মুক্তি দিয়েছেন ঠিকই, মুক্তি দেওয়ার ফলে 29শে ডিসেম্বর 2008 যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ 2/3 গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় চলে এলো এবং শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন আর কি। তো সেই থেকে আজও পর্যন্ত পাল্টাপাল্টি তিনি ক্ষমতায় আছেন আর কি। এবং দেশ এগিয়েছে, কতটুকু এগিয়েছে তা ফিরিস্তি জনগণ জানে। তো এই কথাটা আমরা বলছি এই জন্যে যে আমি প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ চেয়েছিলাম। তিনি বঙ্গবন্ধু কন্যা, সেই জন্য তার কাছে প্রত্যাশা বেশি। তার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত আছে, সেই জন্যে তিনি জনগণের কাছে দায়বদ্ধ। বঙ্গবন্ধু জনগণকে কিভাবে ধারণ করতেন সে কথাটা সুভাষ কিছুক্ষণ আগে বলল, ডেভিড ফ্রস্টকে বলেছিলেন বঙ্গবন্ধু। তো শেখ হাসিনা এগুলো দেখেই বড় হয়েছেন। তো সেই জন্যে তিনি জানেন যে জনগণ রাজনীতির জন্য কোন পর্যায়ে আছে, কোন অবস্থানে আছে। তো সেই জন্যে শেখ হাসিনা জনগণ কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। তিনি ক্ষমতা আর অর্থ, ক্ষমতা ভিত্তিক অর্থ সবই হয়তো বা সহজলভ্য হয় যদি জনগণের ভালোবাসা পাওয়া যায়। বঙ্গবন্ধু যে কথাটা বারবার বলতেন যে আমি জনগণের ভালোবাসা পেয়েছি, আমার আর কিছু দরকার নেই। অর্থাৎ তার অর্থই হচ্ছে জনগণের ভালোবাসায় অর্থ, সামর্থ্য সব কিছুই, শক্তি সব কিছুই দেয়। তো আমি আজকে একটি কথাই স্পষ্ট করে বলতে চাই যে বঙ্গবন্ধু স্তাবকদের পছন্দ করতেন না, স্তুতিও পছন্দ করতেন না। যেমন আমার কাছে একটি দৃষ্টান্ত আছে, এক চামচা বলতে কি বোঝা আমরা সবাই জানি। একদিন বঙ্গবন্ধুর কাছে এসে বলল যে আমাদের বিমান বহরের নাম হওয়া উচিত ফজিলাতুন্নেসা, অর্থাৎ বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতার নামে। তো কারণ লুৎফুন্নেসা বলে একটা এয়ারলাইন আছে, বঙ্গবন্ধু বলেন বেটা চামচাগিরি করার জায়গা পাস না, ওটার নাম লুৎফুন্নেসা না, লুফথানসা। লুফথানসা মানে জানোস? কোনো ব্যক্তির নামে কোনো জাতীয় এয়ারলাইনের নাম না, ভাগ এখান থেকে। আর একটা কথা, বীরবল সম্রাট আকবরের অন্যতম নবরত্নের অন্যতম রত্ন, তাকে বললেন যে এদেশে আমার সাম্রাজ্যে বোকাদের একটা তালিকা তৈরি করো। পরের দিন বীরবল তালিকা নিয়ে আসলো, দেখা গেল সম্রাট আকবরের নাম 1 নম্বরে। অর্থাৎ বীরবল স্তাবক হননি, স্তুতিও গাননি। কেন? সম্রাট আকবর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন যে দেখো, কেন তুমি আমার নাম বোকাদের 1 নম্বর শীর্ষে রাখলে? তো বলো যে ব্যক্তি, যে শাসক ঘোড়া না দেখেই আগাম দাম দিয়ে দেয়, তাকে বোকা বলবো না, তা কি বলবো? বীরবলের চাকরি যায়নি, বীরবল বহাল তবিয়তে ছেলে। তো বীরবল স্তাবকতা করলেন না, স্তুতিও গাইলেন না, বঙ্গবন্ধু স্তাবকদের সরিয়ে দিলেন। তো এখন কথা হচ্ছে শেখ হাসিনার চারপাশে স্তাবকের স্তুতি কিন্তু আছে। মানে এই জিনিসটাই আসলে জানতে চাচ্ছিলাম এটা স্যার আমি। আমাদের শেখ হাসিনাকে বুঝতে হবে, বুঝে তাকে সামনে এগোতে হবে, কারণ তিনি ছাড়া আমাদের কোনো গত্যন্তর নাই, একথা প্রমাণিত সত্য। সুতরাং তাকে আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার উপযোগী হয়ে উঠতে হবে। মনে রাখতে হবে সংবিধানের 7(1) ধারায় বঙ্গবন্ধু নির্দেশে যে ধারাটি উল্লেখ করা হয়েছে, ডক্টর কামাল হোসেন আমাকে বলেছেন যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। প্রজাতন্ত্র শব্দটির সঙ্গে আমি একমত নই, এটা রিপাবলিকের সঠিক বাংলা হয়নি। এ নিয়ে অনেক লিখেছি, বলেছি, তবে এটা ঠিক জনগণের হাতে সব ক্ষমতা দেওয়া হয়েছে। সেই জনগণকে সেবা করবার জন্যই রাজনীতি।
রাজনীতি ক্ষমতা ভোগ করবার জন্য নয়। এ কথাটা শেখ হাসিনা বুঝবেন, আমি এটা আশা করি। অবশ্যই অবশ্যই। এবং যেমনটা স্যার বলছিলেন, সুভাষ সিংহ রায়, যে এই যে স্তাবকদের যারা স্তুতি গায় তারা কিন্তু সবসময় থাকতে চায়। বঙ্গবন্ধুর সময়ও ছিল, এখনও অনেকেই আছেন, এবং প্রধানমন্ত্রীকে তিনি সতর্ক থাকতে বললেন, সেইভাবে তিনি পদক্ষেপ নিতে বললেন। একজন গুরুজন হিসেবে তিনি পরামর্শ দিয়েছেন। আমি আপনার কাছে যদি শেষটুকু আসলে জেনে যেতে চাই, একজন প্রধানমন্ত্রী বা একজন শেখ হাসিনা যদি সেই সময় মুক্ত না হতেন, বাংলাদেশের চেহারাটা আজকে কেমন হতো? যদি একজন মানুষকে আমি নিশ্চিত অধ্যাপক সৈয়দ হারুন রশিদ খুব ভালো করে চিনতেন। বেশ অল্প বয়সে মারা গিয়েছেন কবি হাসান হাফিজুর রহমান। তিনি আমাদের স্বাধীনতা যুদ্ধে যে দলিল খণ্ড সেটা সম্পাদনা করেছেন। 82 সালের কোনো এক সময় প্রথম দিকে কবি হাসান হাফিজুর রহমান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ধানমন্ডির 32 নম্বর 677 নম্বর বাড়িতে, যেটাকে বঙ্গবন্ধু ভবন নামে সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে। কথা প্রসঙ্গে বারবার কবি হাসান হাফিজুর রহমান বঙ্গবন্ধু কন্যাকে আপনি আপনি সম্বোধন করছেন। বঙ্গবন্ধু কন্যা এক পর্যায়ে বললেন যে আপনি আমার থেকে বয়সে অনেক বড়, বারবার আপনি আপনি করছেন কেন? তখন হাসান হাফিজুর রহমান আবার উত্তর দিলেন, শেখ হাসিনা আপনিই তো বাংলাদেশ। এই যে আপনি খেয়াল করে দেখবেন 2003 সালে 22শে ফেব্রুয়ারি একজন ভ্যান চালক হাসমত আলী গফরগাঁয়ের, তিনি একটু একটু করে জমানো টাকা 24,000 টাকা দিয়ে গফরগাঁয়ে একটা 7 শতকের জমি কিনলেন। তার স্ত্রী রমিজা খাতুনের নামে নয়, তার পুত্র কন্যার নামে নয়, কিনলেন শেখ হাসিনার নামে। তার স্পষ্ট বক্তব্য হাসমত আলীর যে শেখ হাসিনা হচ্ছে এতিম, অতএব তার কোনো থাকার জায়গা নেই এবং তার ভবিষ্যতের জন্য আমি একটা জমি কিনে রেখে গেলাম। হাসমত আলী কিন্তু স্তবকতার জন্য করেন নাই। স্যার যে কথাটা বললেন, হাসমত আলীর স্ত্রীকে বলে গেলেন আমি যদি বেঁচে নাও থাকি এই দলিলটি শেখ হাসিনার হাতে পৌঁছে দেবা যেভাবেই হোক না কেন। এবং দৈনিক কালের কণ্ঠ, এটা হায়দার আলী নামে একটা সাংবাদিক প্রতিবেদন করেছিলেন যে এই হাসমত আলীর এই দলিল নিয়ে, এবং আমার এখনো মনে আছে রমিজা খাতুনের বক্তব্য দিয়ে একটা প্রতিবেদন, দীর্ঘ প্রতিবেদন ছাপা হয়েছিল। সেই হাসমত আলীর বঙ্গবন্ধু কন্যা হাসমত আলীর স্ত্রী রমিজা খাতুনের বাড়ি করে দিলেন, তিনি তার সমস্ত দায় দায়িত্ব নিলেন। আজকের যদি আপনার গণমাধ্যমে বঙ্গবন্ধু কন্যার সামনে ভূমিহীন মানুষরা, যারা ভূমি পেয়েছেন, যারা ঘরহীন মানুষরা ঘর পেয়েছেন, এবং শুধু এটা দিয়েই ক্ষান্ত না, তাদের সমস্ত জীবিকার পথ তৈরি করে দিয়েছেন, সেই মানুষগুলো যখন আবেগ মিশ্রিত বক্তব্য দেন এবং তারা কান্না করেন, আবেগে যারা এই কথাগুলো বেরিয়ে আসেন, কেউ কেউ গান গেয়েছেন, কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করেছেন, সেটাই হচ্ছে শেখ হাসিনার পাওয়া। তিনি প্রায় বলেন রাজনীতি ভোগের বস্তু নয়। আমাদের মনে আছে, স্যারও কথা খুব ভালো করে জানেন যে বঙ্গবন্ধু দুই কন্যা যখন জার্মানিতে ছিলেন, যখন গিয়েছিলেন, তাদের পাসপোর্টে এন্ডোজ করা ছিল কয় ডলারে? দুই বোনের নামে 25-50 ডলারে। এই যেমন আজকে বঙ্গবন্ধু কনিষ্ঠ কন্যা শেখ রেহানার বিয়েতে বঙ্গবন্ধু কন্যা যেতে পারেননি লন্ডনে, তখন তিনি দিল্লিতে থাকতেন, নির্বাসিত জীবন। তার অন্যতম কারণ হচ্ছে টিকিটের টাকা কিন্তু ছিল না। আজকের আওয়ামী লীগের নেতাকর্মী যারা নতুন করে যুক্ত হয়েছেন গত 15 বছরে কিংবা 12 বছরে কিংবা 10 বছরে, তাদের কিন্তু ভাবা দরকার যে তাদের আদর্শ কোনটা। বঙ্গবন্ধু যে আদর্শের ঠিকানা রেখে গেছেন, বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসার যে মন্ত্র শিখিয়ে গেছেন, এবং এমনকি তার চরম শত্রুর যে উপকার তিনি বঙ্গবন্ধু সারা জীবন করেছেন। 54 যুক্তফ্রন্টের নির্বাচন সেই ওয়াহিদুজ্জামান
ভয়ঙ্কর একজন মানুষ ছিলেন। 54 যুক্তফ্রন্টে কি পরিমাণ অর্থ খরচ করেছে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিনা ষড়যন্ত্র করেছে। 1972 সালে বাংলাদেশের কোনো এক সময়ে বঙ্গবন্ধুর কাছে খবর আসলো তার পুত্র সরকারি চাকরি করে, কিন্তু তার বিদেশে যাওয়ার সুযোগ এসেছে। সেই সুযোগ আমলারা সেই সুযোগ থেকে তাকে বঞ্চিত করছে, এবং সেই বর্ণনা পড়লে চোখের পানি আসে। বঙ্গবন্ধু আমলাদেরকে বললেন তার সন্তানকে নিয়ে আসতে, এবং প্রথমেই জিজ্ঞেস করলেন বঙ্গবন্ধু যে তোমাদের ঢাকা শহরে একটা বাড়ি ছিল, সেই বাড়িটা নাকি তোমরা বিক্রি করতে পারছো না, বিক্রি করা তোমাদের প্রয়োজন। ক্যাবিনেট সেক্রেটারিকে নির্দেশ দিলেন, মন্ত্রী পরিষদের সকলকে বললেন এর ব্যবস্থা করতে, এবং তার পুত্রকে বাইরে বৃত্তি দিয়ে পাঠানোর ব্যবস্থা করলেন। এইটাই হচ্ছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু সারা জীবন এই কাজটি করেছেন, শুধু মানুষকে ভালোবেসেছেন, এবং তারই ধারাবাহিকতায় চলছেন। এই যে ব্যাপারগুলো আপনি খেয়াল করে দেখবেন যে অসংখ্য উদাহরণ দেখাতে পারবো আমি, কারণ আমি খুব কাছ থেকে বঙ্গবন্ধু কন্যাকে দেখেছি। অসংখ্য উদাহরণ দেখাতে পারবো। তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে চলেছেন। আপনি অসংখ্য ছবি দেখবেন যে একদম গৃহহীন মানুষ, একেবারে গায়ে কাদা মাখা মানুষ, ভদ্র মহিলাকে, নারীকে, নির্যাতিত নারীকে তিনি বুকে টেনে নিচ্ছেন, কিভাবে কিন্তু আগলে ধরছেন। এই উদাহরণ কিন্তু পৃথিবীতে আপনি দেখবেন না, কোথাও নাই। বাস্তবতাটা সেখানেই। অবশ্যই বাস্তবতাটা সেখানেই। অসংখ্য ধন্যবাদ দাদা, সুভাষ সিংহ রায় এবং অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে সময় দেওয়ার জন্য। আর নিশ্চয়ই অবশ্যই ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইটের সাথে ছিলেন। ধন্যবাদ সবাই, শুভরাত্রি।